নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রেখে চরিত্রের সঙ্গে সঙ্গে আমরা এই ঘটনার স্থানও পরিবর্তন করেছি। যখন দুটি মানুষের মধ্যে দূরত্ব বেড়ে যায়, মিলনের ইচ্ছাও ধীরে ধীরে কমে যায়। একটা ভেঙে যাওয়া সম্পর্ক যদি আর জোড়া লাগানো না যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তা ভুল পথে চলে যায়। সমস্ত চেষ্টা সত্ত্বেও সেই সম্পর্ক বিপদ ডেকে আনে। যা শোনা, তোর বাবা এসেছে। আমি নিচে যাব না ঠাম্মা। বাবা আবার নিশ্চয়ই ড্রিঙ্ক করে ফিরেছে। আমার ওই গন্ধটা একদম ভালো লাগে না, আর আমার ভয়ও লাগে। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। সেই সম্পর্কের মানে কি যা দুটি মানুষকে এক করতে পারে না? কারোর সাথে থেকে কষ্ট পাওয়া আর কষ্ট দেওয়ার মধ্যে বুদ্ধিমত্তা কোথায়? কি লাভ একটা নিষ্প্রাণ সম্পর্ককে বয়ে বেড়ানোয়, বা সেই সীমা অতিক্রম করার মধ্যে, সেই বন্ধন ছেড়ার মধ্যে যা সব সম্পর্কে থাকে? যখন কোনো জিনিসকে আমরা প্রয়োজনের চেয়ে বেশি টানাটানি করি, মোচড়াই, তখন সেই জিনিসটা তো ভাঙবেই। আর সম্পর্ক ভাঙার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো যে অপরাধের ছায়া খুব কাছে। হাই স্মিতা। হাই শৈলজা। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। এখন তো তুমি বেশ ভালো ড্রাইভ করো স্মিতা। হ্যাঁ সত্যি, অল ক্রেডিট গোস টু রমেশ। ও শিখিয়েছে আর আমি শিখে গেছি। যাই। আজ কোন কোন ক্লাস আছে হিস্ট্রি তোমার? লেকচার আছে কটা। চলো ভাই, আমি তো বাড়ি যাচ্ছি। তোমার এরপর কি প্ল্যান? তুমি যাও, আমার কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। হ্যাঁ, বাই। বাই।
23শে জুলাই 2012 স্মিতা শর্মা, বয়স 29 বছর, একটি বেসরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল, একজন ব্যাংক কর্মচারী গগন শর্মার স্ত্রী আর একটি 7 বছরের মেয়ে রিমা শর্মার মা। তাকে তার গাড়িতে পাওয়া গিয়েছিল। তার গলা কাটা হয়েছিল। তার গাড়ি ভূপাল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সিহোর বাইপাস রোডের ধারে পাওয়া গিয়েছিল। স্মিতা শর্মা রোজ এই পথে স্কুল থেকে বাড়ি ফিরতেন। চলো চলো কি সরে যাও, সরে যাও থেকে সরাও এদের। শর্মা স্যার, এখনো প্রাণ আছে, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। স্যার, 1 ঘন্টা আগে এই গাড়িটাকে এখানে দেখেছিলাম। কেমন সন্দেহ হলো। সামনে গিয়ে দেখি যে এরকম ব্যাপার। আমি তো ভেবেছিলাম যে মরেই গেছে স্যার। আমি সঙ্গে সঙ্গে লোকজন ডাকলাম। কেউ আর কিছু দেখেছো? মানে এর আগে কিছু হতে দেখেছো? না স্যার, আমরা কিছু দেখিনি। স্যার, স্মিতা গগন শর্মা, অ্যাড্রেস আছে এখানে। অন্য আইডি প্রুফ আছে যাতে ফোন নাম্বার রয়েছে? নো স্যার। শর্মা, একটা কাজ করো, একজন কনস্টেবলকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দাও, বাড়ির লোকেদের জানিয়ে দাও আর গাড়িটাকে ফরেন্সিকে পাঠাও। হ্যাঁ স্যার। এটা স্মিতা শর্মার বাড়ি? আগে হ্যাঁ, ও আমার বৌমা। কিন্তু ব্যাপার কি? স্মিতা শর্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কি হয়েছে? ওনার উপর অ্যাটাক হয়েছে। আপনাদের মধ্যে যে কেউ হসপিটালে তাড়াতাড়ি রিপোর্ট করুন। হ্যাঁ মা। কি কিভাবে? স্যার, আমি গগন শর্মা, স্মিতার স্বামী। ওনার এখনো অপারেশন চলছে, কন্ডিশন ক্রিটিক্যাল মিস্টার শর্মা। কিন্তু হয়েছেটা কি? সেটা আমরাও জানি না। সিহোর বাইপাস রোডে ওনার গাড়িটা পাওয়া যায়, আর সেই গাড়িতেই আপনার স্ত্রী ছিল। ব্লিডিংটা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু পেশেন্ট কোমাতে চলে গেছে। আউট অফ ডেঞ্জার তো ডক্টর? এই মুহূর্তে শি ইজ ইন ডেঞ্জার মিস্টার শর্মা। আপনার স্ত্রীর উপর খুবই মারাত্মক অ্যাটাক হয়েছে, গলার উইন্ড পাইপ কেটে দেওয়া হয়েছে। সো এখনই কিছু বলা যাচ্ছে না, কন্ডিশন রিমেন্স ক্রিটিক্যাল। ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্সকিউজ মি। স্মিতার বাবা মা এক্ষুনি চলে আসবে। কোথা থেকে? গান্ধীনগর, ভোপাল। এই সিহোর বাইপাস রোড এই পথেই কি আপনার মিসেস স্কুল থেকে বাড়ি ফিরতেন? হয়তো। আসলে এমনিতে তো প্রতিদিন স্কুটার নিয়ে যেত, আজ গাড়ি নিয়ে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। শুধু আজই কেন গাড়ি নিয়ে গেলেন? জানি না। মিস্টার শর্মা, আপনার কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে? বা আপনার স্ত্রীর এমন কি কেউ আছে যে ওকে মারতে চাইছিল, যাতে কারো লাভ হতে পারে? বা কোনো হুমকি দিয়েছে? না।
স্যার স্মিতা শর্মার মোবাইলটা পেলাম না, পার্সও পেলাম না, গাড়িতেও পেলাম না। হামলাকারীরা নিয়ে গেছে হয়তো। না স্যার, পার্স নিয়ে যায়নি, গায়ে গয়না ছিল সেটাও নিয়ে যায়নি, কিছুই নেয়নি। শর্মা, কাল সকালে ঘটনার জায়গাটা আরেকবার দেখতে হবে। আর স্মিতা শর্মা স্কুলের লোকেদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তার বাবা মাকেও। স্বামী, শ্বশুর বাড়ি। দিদা, এসব কি করে হলো? কেমন আছে স্মিতা? এখনো কোমাতেই রয়েছে। কিন্তু এইসব হলো কি করে? রবি, স্মিতা স্কুল থেকে বাড়ি ফিরছিল আর রাস্তায় কেউ তার উপরে অ্যাটাক করে। অ্যাটাক হয়েছে? কে করেছে আর কেন? পুলিশ খোঁজ খবর চালাচ্ছে। তুমি ওইদিকে দেখো আর তুমি এদিকে যাও। ভাইটাল প্যারামিটারসগুলো সব স্টেবল, কিন্তু ও এখনো কোমাতে রয়েছে। আমার মেয়ে সুস্থ হতে আর কতদিন লাগবে? দেখুন, আমি আপনাদেরকে এই বিষয়টা আগেও একবার বলেছি, যতক্ষণ ও কোমাতে আছে কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আর আমি এই মুহূর্তে আপনাদের শুধু এটুকুই বলবো, আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। জামাইবাবু, এসব তো আপনারই কারসাজি না? আমি অপেক্ষাই করছিলাম যে আপনারা আমার উপরে কখন আঙুল তুলবেন। আমি কাল থেকে লক্ষ্য করছি, আপনাদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের যত রাগ আর সন্দেহ দুটোই আমার উপর রয়েছে। নো ইন্সপেক্টর, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই স্কুলে এরকম কোনো ব্যাপার নেই। আর এরকম হরেবল শত্রুতা নেভার, কখনো না। ম্যাডাম, স্মিতা দেবীকে ওনার গাড়িতে পাওয়া যায় ওনার বাড়ি ফেরার রাস্তায়। গ্রামের লোক 4:30টার সময় ওনাকে স্পট করে। স্কুল থেকে কটা নাগাদ বেরিয়েছিলেন উনি? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। স্মিতা সেকেন্ডারি স্কুলে পড়ায় আর ও ভাইস প্রিন্সিপাল। সেকেন্ডারি স্কুল 1:30টায় ছুটি হয়, তখনই বেরিয়েছে হয়তো, নয়তো একটু পরে, রোজকার মতোই। কারোর সাথে বন্ধুত্ব ছিল? মানে আমি বলতে চাইছি, এমন কেউ আছে কি যিনি কিছু বলতে পারবেন? আপনি শৈলজা সিং এর সঙ্গে কথা বলুন, টিচার উনি। স্মিতার শৈলজা ভালো বন্ধু। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কালকেই হসপিটালে গেছিলাম। স্কুল থেকে বেরোনোর আগে ওনার সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ, কাল ওর কোনো এক্সট্রা কাজ ছিল, সেই জন্যই ও ছিল। আফটার অল ও তো ভাইস প্রিন্সিপাল। আচ্ছা, আপনি কি কিছু জানেন? মানে কারোর সাথে শত্রুতা ছিল, কোনো প্রবলেম ছিল কারোর সাথে? যতদূর আমি ওকে চিনি, ওর কোনো শত্রুতা ছিল না। কিন্তু হ্যাঁ, একটা বিষয় ছিল, ওর আর ওর হাজবেন্ডের রিলেশনশিপ খুব একটা ভালো ছিল না। ওরা সপ্তাহখানেক, এমনকি মাসখানেকও কথা না বলে থাকতো। কি নিয়ে ওদের মধ্যে ঝগড়া হতো? বলেছিল কিছু? সেটা আমি কি করে বলবো ইন্সপেক্টর? আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, সেই জন্য আমি আপনাকে বললাম। এটা তো স্মিতার মোবাইল।
এটা আমরা ক্রাইম স্পট থেকে পেয়েছি। আজব ব্যাপার, ওরা স্মিতার মোবাইল এভাবে কেন ভাঙলো? আরো আজব ব্যাপার রয়েছে মিস্টার শর্মা। যেমন তারা আপনার মিসেসকে গাড়িতেই ছেড়ে গেল, ওনার ব্যাগও নিল না, ফোনটাকে ভেঙে পাশেই ফেলে গেল, আর তার পরিচয় নষ্ট করারও কোনো চেষ্টা করলো না। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এরা ছিনতাইবাজের দল, কিন্তু ছিনতাই তো কিছু হয়নি। তাহলে এরা চোর ছিনতাইবাজ তো হতে পারে না। তাহলে আমাদের ধারণা এটা একটা খুনের পরিকল্পনা ছিল মিস্টার শর্মা। কিন্তু আজব পরিকল্পনা ছিল, মোবাইলটাকে ভেঙে ওখানেই ফেলে গেল, পরিচয়পত্র নষ্ট করলো না। আর সব থেকে জরুরি বিষয়, আপনার স্ত্রী পুরোপুরি মারা গেছেন কিনা সেটাও হামলাকারীরা নিশ্চিত করে যায়নি। আমার তো এটা বড় আশ্চর্য ব্যাপার লাগছে মিস্টার শর্মা। জামাইবাবুর, আমি একেবারে নিশ্চিত এই সব কিছু করেছে জামাইবাবু। তুমি কি ওনার নিজের ভাই? আমি ওর খুড়তুতো ভাই, কিন্তু স্মিতা দিদি আমার নিজের দিদির মতো। দেখুন ইন্সপেক্টর, গত কয়েক বছর ধরে আমার মেয়ে জামাইয়ের মধ্যে খুব ঝগড়া ও শান্তি চলছিল, কিন্তু একসাথেই তো থাকতো, তাই না? শুধু এই মেয়েটার জন্যই পড়ে থাকতো। বারবারই আমার কাছে আসার জন্য বলতো। এই কথা আমার জামাইও জানতো। কেন আসতো না? সেটা তো আমারও অদ্ভুত লাগে। স্যার 2 বছর আগে এসেছিল দিদি, খুবই মন খারাপ ছিল, বাড়ি যেতে চাইছিল না, বলছিল যে জামাইবাবু একদিন ওকে প্রাণে মেরে ফেলবে। আজকাল তো রোজ রাতে মদ খেয়ে আসে মা, যখন ভারী ঠোকে রিমা ভয় পেয়ে যায়। দেখ মা, আমি এখনো বলছি ডিভোর্স করে দে, রিমাকে নিয়ে এখানে চলে আয়, আমরা উকিল পাঠিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। দিদি তখনই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে সিদ্ধান্ত কেন নেয়নি? ওই ব্যাপারে কথা হলে আর কোনো উত্তর দিত না, আর জামাই যখন নিতে আসতো তখন ওর সাথে চুপচাপ চলে যেত। কিছুদিন শান্তি থাকতো তো আমরা ভাবতাম চলো ঝগড়া বোধহয় মিটে গেছে। ওদের মধ্যে ঝগড়া কি নিয়ে হতো? সেই পুরনো গল্প, শাশুড়ি বৌমার চক্কর। দেখ রিমা, ঘাবড়াস না, মার কিচ্ছু হবে না, ভগবান আছেন তো, উনি সবাইকে রক্ষা করেন। কুসুম দিদি, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। ভিকটিমের সাথে গাড়িতে ধস্তাধস্তি হয়েছে। আমরা গাড়ির মধ্যে থেকে 2টো হেয়ার স্যাম্পল পেয়েছি। এই যে লম্বা চুলটা দেখছেন আপনি, এটা ভিকটিমের, আর এই যে ছোট চুলটা, এটা কোনো ছেলের। আমরা গাড়ি থেকে 2টো ব্লাড স্যাম্পেলও পেয়েছি, যেটা অবশ্যই একটা ভিকটিমের, যেটা ও পজিটিভ, আর দ্বিতীয়টা হলো বি পজিটিভ, যেটা হয়তো সেই ছেলেটা যে এইসব করেছে। একটা বিষয় বুঝতে পারছি না, স্মিতা শর্মা স্কুলের জন্য নিজের গাড়ি নিয়ে গিয়েছিল, যদি ফেরার পথে তার কারোর সাথে দেখা হয় তো স্মিতা শর্মাকে সামনের প্যাসেঞ্জার সিটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার মানে আক্রমণকারী নিশ্চয়ই পরিচিত কেউ ছিল, যাকে সে তার গাড়ি চালাতে দিয়ে নিজে পাশে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসেছিল। আরেকটা জরুরি কথা, পিছনের ম্যাটে যে ফুটপ্রিন্ট পেয়েছি সেটা থেকে বোঝা যায় যে আরো 2জন লোক ছিল। তার মানে আক্রমণকারী 3জন ছিল। হ্যাঁ, এইরকম অনুমান করাই যেতে পারে, যেটা খুব একটা ভুল হবে না। গগন খুব ভালো সেলস অফিসার ইন্সপেক্টর, 8 বছর ধরে কাজ করছে। গতকাল 23শে জুলাই ও কি পুরো দিন ব্যাংকে ছিল? 9 to 5 আমাদের ডিউটি টাইমিং, তখন তো ও এখানেই ছিল। যদিও আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, তবুও আপনাকে একটা কথা বলি, গগনকে আমি গত 8 বছর ধরে চিনি। ও খুব ভালো মানুষ ইন্সপেক্টর। হ্যাঁ, ওর আর ওর স্ত্রীর মধ্যে কোনো একটা গন্ডগোল ছিল, সিরিয়াস প্রবলেম ছিল, এতটাই যে গগন রোজই নেশা করত। কিন্তু তা সত্ত্বেও মনে হয় না যে ও এরকম কাজ করবে। ও এরকম নয়, কোনোদিন ছিল না। স্মিতা শর্মা তার উপর হামলাকারীদের খুব সহজেই চিনতে পারত, কিন্তু এই মুহূর্তে সে কোমায় আছে। সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছিল স্মিতার স্বামী গগন শর্মাকে। স্বামী স্ত্রীর মধ্যে জটিল সমস্যা ছিল। গগন শর্মার ইনভলভমেন্টের বিষয়ে সমস্ত খোঁজ খবর চলছিল। স্যার, আমি গগন শর্মার কন্ট্যাক্ট লিস্টের সব নাম্বারে গত 3 মাসে যত ফোন রিসিভ করেছে অথবা ফোন করেছে সব নাম্বার চেক করেছি, কোনো সন্দেহজনক কিছু পাইনি। আমি ওর মুভমেন্টের ওপর, বন্ধুদের ওপর, যে বাড়ি যেত তার উপরেও নজর রেখেছি, কিচ্ছু পাইনি। তার মানে খেলোয়াড় খুব পরিষ্কার খেলা খেলেছে। একবার জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
হ্যাঁ অবশ্যই ডাকো। আচ্ছা, স্মিতার ফোন রেকর্ডের কি খবর? কাল সকালে পেয়ে যাব। গুড। দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে আগেও বলেছি যে আমার আর আমার স্ত্রীর মানসিকতার মধ্যে বেশ পার্থক্য ছিল, কিন্তু কিন্তু এই ঘটনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাহলে কে যুক্ত? সেটা আমি কি করে বলবো? মিস্টার শর্মা, আপনার আর মিসেস শর্মার সম্পর্ক বেশ খারাপ ছিল, তাও একসাথে থাকতেন। সে বিষয়ে আমি এখনই ঢুকছি না। আপাতত এটুকু জানতে চাই কি বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হতো। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, সে যাই হোক না কেন। তাই বলে আমরা পরস্পরের প্রাণ কখনো নেব না। মিস্টার শর্মা, আপনার স্ত্রী নিজের জীবনের সাথে যুদ্ধ করছে আইসিইউতে, কারণ হামলাকারীরা ভুল করে তাকে জীবিত ছেড়ে দিয়েছে। ওরা বুঝতে পারেনি সে বেঁচে আছে না মরে গেছে। দেখুন ইন্সপেক্টর, আমার বাবা অনেক আগেই মারা গেছেন। আমার মাই আমাকে বড় করেছেন। আমার কাছে আমার মাই সবকিছু। আর স্মিতা ছোটখাটো ব্যাপার নিয়েও মায়ের সঙ্গে ঝগড়া করতো। যেমন? আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা রোজগার করে, আর নিজের টাকা সে নিজের ইচ্ছে মতো খরচা করে। তার হাইফাই জীবনযাপনের অভ্যেস ছিল। এই বিষয়টা আমার মায়ের একদম পছন্দ ছিল না। তার খাওয়া দাওয়া, আদব কায়দা সবকিছু আলাদা ছিল। ব্যাস এইসব বিষয় নিয়ে ঝগড়া বাঁধত। কথাগুলো আমার কাছে পৌঁছলে বিষয়টা আরো গম্ভীর হয়ে যেত। মায়ের সাথে যাতে ঝগড়া কম হয় সেই কারণে আমি মায়ের জন্য একতলা একটা ঘরও বানিয়েছিলাম। আমার আর স্মিতার একটা মেয়েও হয়েছে, কিন্তু তাও আমরা কখনো কাছাকাছি আসতে পারিনি। আপনি আপনার স্ত্রীর গায়ে কখনো হাত তুলেছিলেন? হ্যাঁ। কতবার? 1, 2, 3? বহুবার, যখন আমি মদ খেতাম। আপনি তো রোজই মদ খান মিস্টার শর্মা। আপনি আপনার মিসেসকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন কিনা? আমি কাল রিমাকে নিয়ে মার কাছে যাব। চেষ্টা করে দেখো, সোজা শ্মশানে যাবে। রাগে নেশায় তো সবাই ফালতু কথা বলে, আর ফালতু কাজও করে। আপনি এই কাজের জন্য কত টাকা দিয়েছেন মিস্টার শর্মা? আপনার স্ত্রীকে মারার জন্য কাকে সুপারি দিয়েছিলেন? দেখুন ইন্সপেক্টর, আমি একজন সেলফিশ মানুষ। আমি আমার জীবনকে খুব ভালোবাসি, আর এটা আমি খুব ভালোভাবে জানি যে আমি যদি এরকম কোনো ধরনের কাজ করি তাহলে আমি বেশি দিন বাঁচবো না। আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আমার স্মিতার মধ্যে মনোমালিন্য এতটাই বেশি যে সেটা কখনোই ঠিক হবে না। ওর মুখ দেখলেই আমার ঘৃণা হয়, ওর আদব কায়দা দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। তবু আমি ওকে কখনো খুন করব না। সত্যি বলছি, আপনি সময় নষ্ট করছেন। আপনার স্ত্রী সবসময় গাড়ি ব্যবহার করতেন? ওই গাড়িটা ওরই ছিল, ওই চালাতো। আর ফর অ্যান ইনফরমেশন, ওই গাড়িটা আমি ওকে কিনে দিয়েছিলাম। কবে কিনেছিলেন? তুমি গাড়ি কিনে কি করবে? তুমি তো গাড়ি চালাতেও পারো না। চালাতে পারি না তো কি হয়েছে? ড্রাইভার তো পাওয়া যাবে, ড্রাইভার রেখে দেব। আমি শুধু তোমার ব্যাংক থেকে লোন নিতে চাই, আর ইএমআই সেটা আমি আমার স্যালারি থেকে দিতে থাকবো। স্মিতার কাছে স্ট্যাটাসটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ওর কলিগ গাড়ি কিনেছে, তাই ওকেও গাড়ি কিনতে হবে। তারপর 6 মাস আগে আমি ওকে লোন পাইয়ে দিলাম আর গাড়ি কিনে দিলাম। উনি কি গাড়ি চালাতে পারতেন না। তাহলে ড্রাইভিং শিখলেন? ওর একটা বন্ধু আছে, তার ড্রাইভারই ওকে শিখিয়েছিল। বন্ধুর কি নাম? আপনি নিশ্চয়ই দেখেছেন, শৈলজা, স্কুল টিচার। ওর ড্রাইভারই গাড়ি চালানো শেখায়। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। সোনা, খাবার খেয়ে নাও। তুমি না খেলে কি মা তাড়াতাড়ি সেরে উঠবে বলো? জেঠু, জামাইবাবুই আসল নাটের গুরু। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে।
রমেশ, রমেশ, হ্যাঁ ম্যাডাম, পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, ওরা তোমার সাথে কথা বলতে চায়। আমার সঙ্গে মানে কি কথা বলবে? সেরম কিছু না, শুধু ওরা স্মিতা ম্যাডামের ব্যাপারে কিছু প্রশ্ন করবে। কিন্তু স্মিতা ম্যাডামের সঙ্গে যা কিছু হয়েছে সে ব্যাপারে আমি কি বলবো? আরে ভাই, আমি কি করে বলবো? ওরা বললো যে তুমি ওকে ড্রাইভিং শিখিয়েছো, এটা ওরা জানতে পেরেছে, তাই তোমার সঙ্গে ওরা কথা বলতে চায়। কিন্তু স্যার, শৈলজা ম্যাডাম একদিন নিজেই আমাকে বললেন, রমেশ, স্মিতা ম্যাডামের সঙ্গে একটু শপিংয়ে যাও। তখন স্মিতা ম্যাডাম ড্রাইভিং জানতেন না। রমেশ, হ্যাঁ ম্যাডাম। তুমি খুব ভালো গাড়ি চালাও, আমাকেও গাড়ি চালানো শিখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কেন নয়। খালি আপনি একবার শৈলজা ম্যাডামের সঙ্গে একটু কথা বলে নিন, তাহলেই শিখিয়ে হ্যাঁ দেব। হ্যাঁ, শৈলজার সাথে অবশ্যই কথা বলবো। বাড়িতে এতদিন ধরে গাড়ি পড়ে আছে, যদি চালানোই না হয় তাহলে কি লাভ বলো? আর তুমি স্মিতা শর্মাকে ড্রাইভিং শেখালে? হ্যাঁ স্যার, শৈলজা ম্যাডামের কাছ থেকে ছুটি পাওয়ার পর আমি স্মিতা ম্যাডামকে শেখাতাম। ওনার বাড়ি গিয়ে আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম। ম্যাডাম এবার সেকেন্ড গিয়ারে দিন। ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম না যে আপনি সামনে দেখে গিয়ারটা চেঞ্জ করুন, আপনি নিচের দিকে তাকিয়ে গিয়ার চেঞ্জ করছেন। ঠিক আছে, আবার চালু করুন। আপনাকে বলেছিলাম তো আগে নিউট্রাল করতে হয়। নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ এভাবে? হ্যাঁ। কত মাস লেগেছিল স্মিতা শর্মার ড্রাইভিং শিখতে? এই ধরুন 2 মাস মতো স্যার। রমেশ, গগন শর্মাকে চেনো? স্মিতা শর্মার স্বামী। আলাপ তো নেই সেরকম স্যার, তবে একবার দেখেছি। রমেশ, আমি জানি কোনো মহিলা এই ড্রাইভারের সাথে, তাও আবার অন্যের ড্রাইভারের সাথে, নিজের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করবে না। তবুও তুমি কখনো এরকম কিছু শুনেছিলে, দেখেছিলে বা বুঝতে পেরেছিলে যে তোমার স্মিতা ম্যাডামের তার স্বামীর কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা আছে? এমন কিছু যা তোমার খুব অদ্ভুত লেগেছে? না স্যার, এরকম তো কখনো কোনো কিছু মনে হয়নি। আর না, আমি কখনো এরকম কিছু দেখেছি বা শুনেছি। তোমার কাছ থেকে ড্রাইভিং শেখার পর স্মিতা ম্যাডাম নিজে নিজেই গাড়ি চালাতে পারতো? তারপরে তো উনি একদম ফার্স্ট ক্লাস চালাতেন স্যার। ঠিক আছে, তুমি যেতে পারো। ঠিক আছে স্যার, নমস্কার। না, 50 টাকা রিচার্জ আমার কাছে হবে না। 44478799 প্রিপেড নাম্বার, সিম কার্ড এখান থেকে কেনা হয়েছিল 6 মাস আগে। আচ্ছা, চেক করে দেখছি স্যার। ট্রিপল 478799। কাস্টমারের নাম ভুবন সিং, এই তার অ্যাড্রেস। কোনো আইডি প্রুফ দিয়ে থাকবে কার্ড নেওয়ার সময়? সরি স্যার, 6 মাস আগের ঘটনা তো, আর আমার ছোটখাটো দোকান, আইডেন্টিফিকেশন প্রুফ তো আমি নিইনি। আইডি প্রুফ ছাড়া সিম কার্ড বেচা শুধু অন্যায় নয়, অপরাধ। তোমার শাস্তি হতে পারে। ক্ষমা করবেন স্যার, গরিব মানুষ আমি, এরকম ভুল আর হবে না, দয়া করুন, সত্যি বলছি। ঠিক আছে, অ্যাড্রেসটা দাও। ভাইটাল প্যারামিটারস আগের থেকে অনেকটাই স্টেবল, ওভারঅল কন্ডিশনও বেশ ভালো, কিন্তু ও এখনো কোমাতে আছে। ঠিক আছে, যখনই জ্ঞান আসবে আর কথা বলার অবস্থায় থাকবে আমায় খবর দেবেন। অফকোর্স, সবার আগে আপনিই কথা বলবেন পেশেন্টের সাথে। আমি খুব ভালো জানি যে এই ব্যাপারে পেশেন্টের স্টেটমেন্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমরা সব দিক থেকেই চেষ্টা করছি ইন্সপেক্টর। স্যার, 44478799 এটা কোনো ভুবন সিং এর নাম্বার। অ্যাড্রেসটা তো নকল, কিন্তু 22 জুলাই রাত থেকে ফোনটা বন্ধ, মার্ডার অ্যাটেম্পটের আগের রাত থেকে। স্মিতা শর্মার এই নাম্বারে ফোন এসেছিল 23 জুলাই সোয়া 2টো নাগাদ। স্যার, স্মিতা শর্মার গত 5 মাস ধরে ভুবন সিং এর সাথে রেগুলার কথা হয়েছে। কলের লোকেশন কি ছিল? স্যার, ভুবন সিং এর অধিকাংশ লোকেশনই থুনা, সিহরের পাশে। আর 23 জুলাই যখন ফোন এসেছিল ওই একই লোকেশন ছিল, থুনা। কি? স্যার, সুইচ অফ হওয়ার আগে লাস্ট লোকেশন ওটাই ছিল, ক্রাইম স্পটে।
যেখানে ওকে পাওয়া যায়। এই বিষয়টাই মাথায় ঢুকছে না যে কেন কেউ স্মিতা শর্মার ফোন ভেঙে সেই জায়গাতে ফেলে যাবে। গাড়ি আর বাকি জিনিস স্মিতা শর্মার কাছেই ছিল। এদের উদ্দেশ্যটা কি ছিল, চাইছিলটা কি? তার আমি সার্ভিস প্রোভাইডারদের এই নাম্বারের IMEI নাম্বার ট্র্যাক করতে বলেছি, যে ফোনে ওই সিম কার্ড ইউজ করা হয়েছিল। সিম কার্ড হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে, কিন্তু ফোনটা তো ইউজ করছে। আর এটাই একমাত্র অপশন লোকটাকে ধরার, কারণ ভুবন সিং যে অ্যাড্রেস দিয়েছিল সেটা তো ফেক, কারণ থুনা সিহরে এরকম কোনো অ্যাড্রেস নেই।